এদিকে আলোচনা সমালোচনার তুঙ্গে এখন সার্জিস আলম স্বেচ্ছায় পদত্যাগ এবং ব্যর্থতা প্রকাশ করেন তিনি নিজেই। সাধারণ জনগণও কঠিনভাবে কেঁপেছে। ডক্টর ইউনূস সরকার কি করবেন এবং দেশ কোন দিকে যাচ্ছে? বাংলায় একটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। পাগলা ছেলে, দ্য ব্লুটুথ বয় সার্জিস আজকে আমার মনে হয় যে অনেকটা রাগের মাথায় এই সিদ্ধান্তটা সে নিয়েছে। তবে তার এই সিদ্ধান্তে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে যে তাহলে দায়িত্বটা পালন করবে কে? যে কোনো একটা জিনিসের জন্য বেশ কয়েকজন দায়িত্বশীল মানুষের দরকার হয়। আর আমরা দেখেছি যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, মিডিয়া গরম রেখেছে বা এই আন্দোলনকে সামনের সারিতে রেখে নেতৃত্ব যারা দিয়েছে তাদের মধ্যে সার্জিস আলম অন্যতম ব্লুটুথ বয়। আর সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই, সার্জিস আলম। হঠাৎ করে কেন এই খবর? সবাই তো জানতো যে সার্জিস আলম এই দায়িত্বে আছেন। সেই দায়িত্ব থেকে কেন সরে গেলেন? সেটি হচ্ছে যখন নাকি সমন্বয়করা দুই পক্ষে সংঘর্ষ হয়, আপনারা দুই পক্ষে মানে কে হবে আসল সমন্বয়ক, কার মাধ্যমে ওই টেন্ডারটা আসবে, কে আপনার কারিগরি টাকা নিবে, কে হবে সুপারভাইজার বা কে হবে ম্যানেজার, এটা নিয়ে আপনারা দুই পক্ষে তুমুল ঝগড়া করেন। এক পর্যায়ে আপনার অনেক ছাত্রছাত্রীরা হসপিটালে পর্যন্ত যায়। আরে সার্জিস আলম, তোমার পিছনে আমি দৌড়াইছিলাম জুলাই মাসে, আগস্টেও দৌড়াইছি, 12 তারিখে কোর্টে আইছি, বহুত দৌড়াইছি। তোমার দেখে আর ভালো সারা দিব না। তুমি সার্জিস আলম, তুমি 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 এখন জাতিকে বিভক্ত করতেছো। ছাত্র প্রতিনিধিদের আলগা ইনকামের কারণে চর্বি বাড়ছে। ওরা কারা, কই থেকে আসছে? চর্বি বাড়ায় গেছে, জেলায় জেলায় চাঁদাবাজি করছে, নিজের ব্যাংকের 600 কোটি টাকা মাফ করে নিয়ে জনগণের উপরে শুল্ক বাড়ায় দিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে পাগলা ছেলে, দ্য ব্লুটুথ বয় সার্জিস আজকে আমার মনে হয় যে অনেকটা রাগের মাথায় এই সিদ্ধান্তটা সে নিয়েছে। তবে তার এই সিদ্ধান্তে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে যে তাহলে দায়িত্বটা পালন করবে কে? যে কোনো একটা জিনিসের জন্য বেশ কয়েকজন দায়িত্বশীল মানুষের দরকার হয়। আর আমরা দেখেছি যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, মিডিয়া গরম রেখেছে বা এই আন্দোলনকে সামনের সারিতে রেখে নেতৃত্ব যারা দিয়েছে তাদের মধ্যে সার্জিস আলম অন্যতম ব্লুটুথ বয়। আর সরকারে যারা ঢুকে গেছেন তারা তাদের দায়িত্ব পালন করছেন। তবে তাদেরও আজকাল পত্রিকাতে খবর টবর খুব বেশি আসে না। নাহিদ, আসিফ, আমার ধারণা গত 2 সপ্তাহ তাদের কোনো নিউজ আপডেট ওইভাবে পাইনি। তো বাহিরে যারা আছে, হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী নিয়া, ওইখানে মারামারি চলতেছে, পিটাপিটি চলতেছে। এদিক দিয়ে বাকি ছিল সার্জিস আলম। তো সার্জিসের নেতৃত্বে যে দায়িত্বটা ছিল সেটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর। বিশেষ করে এই আন্দোলনে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারের জন্য যে শত শত কোটি টাকা এখানে গিয়েছে, সেই টাকাগুলোকে যারা আহত হয়েছেন তাদের লিস্ট করে, যারা নিহত হয়েছেন লিস্ট করে তাদের পরিবারের কাছে এই টাকাটা পৌঁছে দেওয়া। তো তারা কি শতভাগ পারছে এখন এই দায়িত্ব পালন করতে? আসলেই পারছে না। ছাত্ররা রাস্তায় নামছে, এখন আমরা পত্রিকাতে দেখছি গুলিবিদ্ধ হয়েছে, আজকে 6 মাস খবর নাই, এরকম অনেক ধরনের অভিযোগ কিন্তু তৈরি হয়েছে। আর এই সকল কিছুর মাঝখানে প্রেশার ফিল করছেন সার্জিসের। পাশাপাশি এমপি ইলেকশন করবেন, বেচারার রাজনৈতিক ব্যস্ততা একটু বাইরে গেছে। তো জুলাই আগস্টে আসলে খুব বেশি সম্ভবত সময় দিতে পারছেন না। আবার তাকে কমেন্ট করছেন অন্য সমন্বয়করা, সে আবার রাগের মাথায় বলতেছে তাহলে তুই দায়িত্ব নে। এই যে মান অভিমানের খেলায় আসলে ঝামেলায় পড়বে কারা? যারা এই আন্দোলনে আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবারগুলোই ফাইনালি বিপদে পড়তে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। দর্শক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়ে দিয়েছেন আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জাতীয় নাগরিক কমিটিতে এই মুহূর্তে যিনি ব্যস্ত, সার্জিস আলম। আজকে নিজ ফেসবুক প্রোফাইলে একটা পোস্ট দিয়ে তিনি বলছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের
সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই। কেন নেই? এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো এবং কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার মানে সিইও যিনি থাকবেন সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। আর মীর মাহবুব রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছে। পার্ট 2 হচ্ছে গভর্নিং বডি। গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিং এর কাজ করবে, যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ 4 জন উপদেষ্টা রয়েছেন। সাধারণ সম্পাদক নামে কোনো পদ এখন নেই। এই ফাউন্ডেশনের প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে 1 অক্টোবর, অফিস চালু হয়েছে 15 অক্টোবর, সার্জিস দায়িত্ব গ্রহণ করছে 21 অক্টোবর। তার বক্তব্য 31 ডিসেম্বর পর্যন্ত 2 মাসে 10 দিনে সে দায়িত্ব পালন করছে। এরপর দায়িত্ব থেকে সে সরে এসেছে। ফাইনালি আমার সাইনিং অথরিটি 7 জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি। 31 ডিসেম্বর পর্যন্ত ভেরিফাইড 826 জন শহীদ পরিবারের মধ্যে 628 জনকে সহযোগিতা করা হয়েছে। 11,000 ভেরিফাইড আহতদের মধ্যে 2,000কে সহযোগিতা করা হয়েছে। টাকা আছে, ডাক্তার ইউনুস বলছেন যে এখানে টাকার সমস্যা না, সমস্যা হচ্ছে ম্যানেজমেন্ট। তো সেই ম্যানেজমেন্ট থেকে যদি সার্জিসও সরে যায় তাহলে এগুলো করবে কারা? তার বক্তব্য, যতদিন পর্যন্ত আমি সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি আমি দায়িত্ব পালন করেছি। যখন মনে হচ্ছে ফাউন্ডেশনের প্রয়োজনীয় সময় আমার দ্বারা সম্ভব নয় তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি। আমার নিজের কাছে সীমাবদ্ধতা অ্যাড্রেস করা, সেই অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা দুর্বলতা না। আমি চেষ্টা করছি চেয়ারের দায়িত্বের সঙ্গে থাকতে। এখন সার্জিস আসলে আগামী দিনে নির্বাচন করবে, এমপি ইলেকশন করবে। তো সেটার জন্য তার ব্যস্ততা, বিভিন্ন শহরে শহরে ঘুরছে, জনসংযোগ করছে, লিফলেট বিতরণ করছে, জাতীয় নাগরিক কমিটিকে একটা প্ল্যাটফর্মে নিতে চাচ্ছে। এই সকল কিছু মিলাইয়া তার দ্বারা আসলে এই সময়টা বের করা কষ্টকর, এটা আমরাও বুঝতে পারছি। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রধান যারা আছে, যাদেরকে মানুষ চিনে, তো এদের মধ্যে যদি তারা দায়িত্বশীলতার এই জায়গাগুলো ছেড়ে দেয় তাহলে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবার কার কাছে যাবে এখন? মানে কাকে চিনে পাবলিক? সার্জিসের এমন সিদ্ধান্তে নিশ্চয়ই সবাই হতাশ হয়েছে, আমিও হতাশ হয়েছি। সবাই তো জানতো যে সার্জিস আলম এই দায়িত্বে আছেন, সেই দায়িত্ব থেকে কেন সরে গেলেন? এটা মূলত সবাই জানেন যে এই স্মৃতি ফাউন্ডেশন হয়েছিল মূলত জুলাই আগস্ট মাসে যারা আহত হয়েছিল তাদের সাহায্য করার জন্য, তাদের সহযোগিতা করার জন্য, তাদের সার্বিক কল্যাণের জন্য। এবং একটা বড় ডোনেশনও সরকারের পক্ষ থেকে আছে এই ফাউন্ডেশনে। সার্জিস আলম সাধারণ সম্পাদকের দায়িত্ব, তার মানে মুখ্য দায়িত্ব ছিল তার, সেই দায়িত্ব থেকে কেন তিনি সরে গেলেন এটা একটা প্রশ্ন। এমনিতেই বেশ আলোচনা আছে রাজনৈতিক অঙ্গনে। আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, মাহফুজ আলম, তারা 3 জনই নাকি সরকার থেকে সরে যাবেন, পদত্যাগ করবেন এবং তারা স্বাধীনভাবে রাজনীতিতে যোগ দেবেন, আগামী নির্বাচনে চ্যালেঞ্জ গ্রহণ করবেন, এমন আলোচনা। অথবা অনেক বিষয় নিয়ে তাদের ব্যাপারে যেহেতু বড় রাজনৈতিক দলগুলোর আপত্তি আছে, বহু প্রশ্নে তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য আছে, সেসব কারণে তারা সরকারে থাকা শ্রেয় মনে করছে না। অনেকে মনে করছে তারা সরকারে থেকে একটা দল গঠনের চেষ্টা করছে, অনেকে আকার ইঙ্গিতে শুধু না প্রকাশ্যেই বলছে। তো সেসব কারণে তারা সরে আসতে চাচ্ছে। তারই ধারাবাহিকতা কিনা জুলাই শহীদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সার্জিস আলমের সরে আসার কারণে এটার সাথে একটা সরকারের একটা সংশ্লেষ আছে। সরকার সম্ভবত প্রথম দফায় 50 কোটি টাকা অনুদান দিয়েছিল এই ফাউন্ডেশন, আরো অনেক অনুদান এসছে। সেগুলো দিয়ে যারা হতাহত হয়েছে, যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবারকে এবং চিকিৎসার জন্য এই ফাউন্ডেশন থেকে খরচ করা হয়। এটা একটা মহান উদ্যোগ, মহতি উদ্যোগ, চমৎকার একটা আয়োজন। সেই আয়োজনে কেন সার্জিস আলম আর যুক্ত থাকছেন না সেটা একটা কথা। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তথ্য জানিয়েছেন সার্জিস আলম। সার্জিস আলম বলছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব আমি নেই। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। সার্জিস আলম তার পোস্টে উল্লেখ করেন, এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো ফাউন্ডেশনের অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন, সিইও দায়িত্ব পালন করবেন। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। গভর্নিং বডি ফাউন্ডেশনের নীতি নির্ধারণে
কাজ করবে, যেখানে প্রধান উপদেষ্টা সহ 4 জন উপদেষ্টা, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ, স্থানীয় সরকার ও আইসি রয়েছেন। সাধারণ সম্পাদক নামের কোনো পদ এখানে ফাউন্ডেশনে নেই। পোস্টে সার্জিস আলম আরো বলেন, এই ফাউন্ডেশনের প্রথম আর্থিক সহযোগিতা শুরু হয় 1 অক্টোবর, অফিস চালু হয় 15 অক্টোবর থেকে। আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করি 21 অক্টোবর। 31শে ডিসেম্বর পর্যন্ত 2 মাস 10 দিন আমি এই দায়িত্ব পালন করি। এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি। ফাইনালি আমার সাইনিং অথরিটি 7 জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি। পোস্টে সার্জিস আলম জানান, 31শে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ভেরিফাইড 826 জন শহীদ পরিবারের মধ্যে 628 জনকে আর্থিক সহযোগিতা করা হয়। পাশাপাশি 11,000 ভেরিফাইড আহতদের মধ্যে প্রায় 2,000 আহতকে আর্থিক সহযোগিতা করা হয়। এই আর্থিক সহযোগিতা নিয়ে অনেক আছে, আহতদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ আছে, তারা প্রায় রাস্তায় অবরোধ করছেন, বিক্ষোভ করছেন, এই ঘটনাগুলো কিন্তু ঘটছে। তার মানে তারা সন্তুষ্ট না। কেন ফাউন্ডেশন তাদেরকে সন্তুষ্ট করতে পারছে না, এটা একটা প্রশ্ন। সার্জিস আলম বলেন, যতদিন পর্যন্ত তিনি সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছেন ততদিন তিনি দায়িত্ব পালন করেছেন। যখন মনে হয়েছে এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া তার জন্য সম্ভব না, তখন তিনি দায়িত্ব থেকে সরে এসেছেন। তার কাছে নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সেই অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয়, বরং এটাতে সৎ সাহস লাগে। তিনি চেষ্টা করছেন তার চেয়ারের দায়িত্বের সঙ্গে সৎ থাকতে। ভেতরে আভ্যন্তরীণ কিছু ঘটেছে কিনা, নাকি এটা স্বাভাবিক প্রক্রিয়ায় তিনি সরে গেলেন, বোঝা মুশকিল। কিন্তু সব মিলিয়ে একটু এলোমেলো হাওয়া বইছে। জুলাই আগস্ট আন্দোলনে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বাহিনীর মাধ্যমে যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে, যেভাবে স্টিম রোলার চালানো হয়েছে, এবং এই প্রক্রিয়াগুলোর সঙ্গে যারা জড়িত, শেখ হাসিনা সহ যাদেরকে মামলায় আসামি করা হয়েছে, তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং শুরুতেই এই বিচারিক প্রক্রিয়া নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠেছে, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে, সততা নিয়ে প্রশ্ন উঠেছে। আমি এর আগে এই ট্রাইব্যুনালে এই বিচারিক প্রক্রিয়া নিয়ে বা মামলা নিয়ে আমি আমার নিজের মতামত তুলে ধরেছিলাম। বলেছিলাম যে স্রেফ প্রতিহিংসা থেকে এই অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তখন 71-এর মানবতা বিরোধী অপরাধ যারা করেছেন তাদের বিচারের জন্য, যুদ্ধ অপরাধী বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠন করেছিলেন শেখ হাসিনা। সেই ট্রাইব্যুনালেই শেখ হাসিনা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আমি সততা স্বচ্ছতা নিয়ে যে প্রশ্নগুলো উঠছে সেগুলো আমি বলবো, তার আগে একটু যেই সমীকরণগুলো আমি দাঁড় করিয়েছিলাম সেটি একটু বলে রাখি। তো সেখানে শেখ হাসিনা বিচার হচ্ছে বা তার সহযোগীদের বিচার হচ্ছে। দ্বিতীয়ত, এই ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধের দায়ে যাদের বিচার হয়েছে তাদের পক্ষে যে আইনজীবী ছিলেন তাজুল ইসলাম, তাকে এই ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর করা হয়েছে। এবং এই ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধীদের পক্ষে যিনি লবিস্ট হিসেবে কাজ করেছেন টবি ক্যাডম্যান, সেই টবি ক্যাডম্যানকে তাজুল ইসলামের মানে চিফ প্রসিকিউটরের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে এটা একেবারে স্পষ্ট যে প্রতিহিংসা জায়গা থেকে এই ট্রাইব্যুনালে বিচারটি হচ্ছে, এটি আমরা বলতেই পারি। অন্য কোনো বিশেষ ট্রাইব্যুনালে বিচারটি হতে পারত। যাও, এখন নতুন করে যে স্বচ্ছতা বা সততা নিয়ে প্রশ্ন উঠেছে বিচারিক প্রক্রিয়া নিয়ে, সেই জায়গা থেকে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলেতে আসামিদের, বর্তমান আসামিদের স্বজনেরা কথা বলেছেন, বিভিন্ন অভিযোগ জানিয়েছেন এবং তাদের মধ্যে অধিকাংশের নাম প্রকাশ করতে চাননি নিজেদের। কেন প্রকাশ করতে চাননি? খুব স্বাভাবিকভাবে তারা বলছেন যে যখন আমি অমুকের আত্মীয় এটি প্রকাশ পাবে তখন তার উপর স্ট্যান্ডার্ডটা আরো বেশি মাত্রায় প্রয়োগ করা হবে। এখন কি বলছেন অনেকে? তারা বলছেন যে তাকে জানিয়ে রাখি যে এর মধ্যে জাতিসংঘের একটি প্রতিনিধি দল চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে দেখা করেছেন। তারা বেশ কিছু প্রশ্ন তুলেছেন, বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন। তারা জানতে চেয়েছেন ট্রাইব্যুনালের বিচার ও তদন্ত প্রক্রিয়া কেমন ভাবে এগোচ্ছে, কি পর্যায়ে আছে, কোনো সমস্যা আছে কিনা, জাতিসংঘের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে কিনা, এবং এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ করার ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এর উত্তরে তাজুল ইসলাম বেশ মজার একটি আনসার দিয়েছে, সেটি আমি পরে বলছি। যাও, আসামিদের স্বজনেরা কি বলছেন ডয়েচে ভেলেকে? তারা বলছেন যে আমরা আসলে বুঝে উঠতে পারছি না কি হচ্ছে, আমরা ভালো কোনো আইনজীবী নিয়োগ করতে পারছি না, কারাগারে তাদের যে স্বজনেরা আসামি হিসেবে রয়েছেন তাদের সঙ্গে সহজে দেখা করতে পারছি না, কারাগারে মন্ত্রী পদমর্যাদায় যারা
আসামি হিসেবে রয়েছেন, যারা মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, ব্যবসায়ী, শীর্ষ ব্যবসায়ী কিংবা সিআইপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের অনেক আসামি, তাদেরকে ডিভিশন দেওয়া হচ্ছে না এবং সব মিলিয়ে তারা ন্যায় বিচার পাবে কিনা সেই প্রশ্ন তারা তুলেছেন। আবার কেউ কেউ নিজের পরিচয় দিয়েছেন, যেমন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত, যাকে অবসর পাঠানো হয়েছে, জিয়াউল হাসান, তার অপরাধ সম্পর্কে আমরা জানি, অসংখ্য গুমের সঙ্গে তিনি জড়িয়ে রয়েছেন, এরকম অভিযোগের সত্যতাও কিছু কিছু আমরা তো জানি। তার বোন ডয়েচে ভেলেকে বলছেন যে যখন তারা ট্রাইব্যুনালে যান, তাদের সাথে মনে হয় যে আচরণটি করা হয়, তারা যেন ট্রাইব্যুনালের কর্মচারী, তাদের সঙ্গে কোনো সহযোগী যেতে দেওয়া হয় না, কোনো ধরনের অ্যাসিস্ট্যান্ট নিতে সমস্যায় পড়তে হয়, একটা কাগজ ফটোকপি করতে গেলে পরবর্তীতে ঢুকতে পারে না, তাদের সঙ্গে কোনো প্রকারের কোনো ল্যাপটপ, ঘড়ি, মোবাইল নিতে দেওয়া হয় না। সবচেয়ে বড় যে অভিযোগটি, তিনি তার ভাইয়ের সঙ্গে কথা বলবেন একান্তে, সেটি করতে দেওয়া হয় না। 1-to-1 কথা বলা কোনো ওয়ে নেই, যেটি একেবারে আইনের মধ্যে পড়ে না, এবং সেখানে সবসময় গোয়েন্দা সংস্থার লোকজন থাকে। এইসব জায়গা থেকে অনেকে মনে করছেন যে খুব দ্রুত বিচারিক প্রক্রিয়াটা শুরু হলো, যেহেতু সমন্বয়করা দাবি করছেন যে ছাত্র সমন্বয়করা আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার দেখতে চায়, সেই জায়গা থেকে আইন উপদেষ্টাও বলেছেন হ্যাঁ, নির্বাচনের আগে আমরা বিচারিক প্রক্রিয়াটি শেষ করব, অন্তত এটুকু কথা দিতে পারি। তো সেই জায়গা থেকে একটি তাড়াহুড়া আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে, এবং এই তাড়াহুড়ার জায়গা থেকে অ্যাডভোকেট জেডাই খান পান্না যেটি বলছেন, জাস্টিস হারিড, জাস্টিস বারিড, এবং এই ট্রাইব্যুনালের আরো একটি ইনফরমেশন, যিনি চেয়ারম্যান হিসেবে আছেন, তিনি কখনো হাইকোর্টের বিচারক হিসেবে বসেননি। মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যিনি চেয়ারম্যান থাকবেন, বা এই ট্রাইব্যুনালের স্ট্যাটাস তো হাইকোর্টের সমান, তাহলে হাইকোর্টের বিচারপতি চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেন, কিন্তু তিনি কখনো হাইকোর্টের বিচারক হিসেবে নিয়োগ পাননি বা কাজ করেননি। কয়েক বছর আগে তিনি জেলা জজ হিসেবে রিটায়ারমেন্টে গেছেন, এরকম জানা যায়, যেটি জেডাই খান পান্না উল্লেখ করেছেন। তো সেই জায়গা থেকে বিতর্ক তো রয়েছেই। এখন কেউ বলতে পারেন যুদ্ধাপরাধী বিচারের ক্ষেত্রে কি শতভাগ নিরপেক্ষতা অবলম্বন করে বা স্বচ্ছতার সঙ্গে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে? আমি তাদের সঙ্গে একমত। অবশ্যই শতভাগ সততা বা স্বচ্ছতার সঙ্গে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়নি, কারো কারো ক্ষেত্রে হয়নি বিধায় এখনো সেটি করা হবে এই ট্রাইব্যুনালে, তাহলে আর পার্থক্যটা কি থাকলো? এসব বিষয়ে যখন তাজুল ইসলামের মন্তব্য জানতে চাওয়া হয়েছে যে ট্রাইব্যুনালের চেয়ারম্যান আগে হাইকোর্টের বিচারপতি ছিলেন কিনা, বা যারা আসামি তাদের পক্ষে লয়ার নিয়োগে কোনো ধরনের সমস্যা সৃষ্টি করা হচ্ছে কিনা, সেসবের উত্তরে তিনি বলেছেন এগুলো আমি ফোনে বলতে পারবো না। আর চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে বলেছেন তাদের সমস্যা কি? সমস্যা আসলে কিছুতেই নেই, যে যার মতো পারে করবে, আমরা তো চেয়ে চেয়ে দেখবো, তাই না? এই হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় যে বিচারিক প্রক্রিয়া বা বিচার ব্যবস্থা কুক্ষিগত করে রাখা হয়েছিল, নানান ধরনের প্রশ্ন ছিল। আর এখনকার বিচার ব্যবস্থা অদ্ভুত বাংলাদেশ। বিষয়টা হচ্ছে যে অনেক ধরনের বড় বড় কথা বলা হচ্ছে, এবং ফ্যাসিবাদের পক্ষে কথা বলতে গেলে হাত ভেঙে দেওয়া হবে। অন্যতম ছাত্র সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর এই হুঁশিয়ারি আমরা শুনেছি। আমরা চাই সব ক্ষেত্রে স্বচ্ছতা, বৈষম্যহীনতা। এখন স্বচ্ছতার কথা বলতে গেলে, মানবতার পক্ষে কথা বলতে গেলে হাসনাত আব্দুল্লাহ আমাদের হাত ভেঙে দিবেন। খুব জোরালো ভাবে শুনেছিলাম যে ছাত্র সমন্বয়কদের একটি রাজনৈতিক দল আসছে ফেব্রুয়ারির মধ্যে। প্রায় 1 মাস হয়ে গেছে, ডিসেম্বর পেরিয়ে গেছে, জানুয়ারিও শেষ হয়ে গেল, কিন্তু সমন্বয়কদের যে রাজনৈতিক দলটি, সেই দলের খুব একটা জোরালো খোঁজ খবর নেই। আমরা সর্বশেষ গত বিজয় দিবসের দিন 16ই ডিসেম্বর জাতীয় নাগরিক কমিটি, যাহা সমন্বয়ক তাহাই জাতীয় নাগরিক কমিটি, এটি বললে ভুল হবে না, এবং যাহা শিবির তাহাই সমন্বয়ক কমিটি, তাহাই জাতীয় নাগরিক কমিটি, এগুলো বললে ভুল হয় না। তো 16ই ডিসেম্বর বিজয় দিবসের দিন আমরা একটা বড় শোডাউন তাদের দেখেছিলাম, বড় র্যালি দেখেছিলাম। সেই র্যালিতে নাকি ঢাকা মহানগরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে লোকজন এসে যোগ দিয়েছিল, এবং ঢাকার বাইরে থেকেও যোগ দিয়েছিল। মোটামুটি বাংলা মোটর থেকে শাহবাগ পর্যন্ত একটি বড় র্যালি হয়েছিল। এখন যেভাবেই হোক, এটির অংশগ্রহণ পুরোপুরি শিবিরের অংশগ্রহণ ছিল, কারণ ছাত্র শিবির ছাড়া এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মুক্তিযুদ্ধ বিরোধী ছাত্র আন্দোলন বলুন আর নাগরিক কমিটি বলুন, তারা কিন্তু কোনো কর্মসূচি করতে পারছে না। সেই জায়গায় ফেব্রুয়ারিতে তাদের একটি রাজনৈতিক দল আসবার কথা, কিন্তু আজ পর্যন্ত সেটির খবর নেই। রাজনৈতিক দল কি আদৌ আসবে?
রাজনৈতিক দল একটা আসবে, সেটি যেন তেন ভাবে, যেভাবে তারা বলে যে তাদের প্রতি জনপ্রত্যাশা আছে, যে একটি নতুন রাজনৈতিক দলের, প্রচলিত রাজনৈতিক দলগুলোর বাইরে একটি জনপ্রত্যাশা আছে। জনপ্রত্যাশা মানুষের থাকতে পারে, কিন্তু বাংলাদেশ সেটি কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারে সেটি বিষয়। কারণ আমাদের যে রাজনীতি, বাংলাদেশের যে প্রচলিত রাজনীতি, আমি বলবো না যে আমাদের রাজনীতি আমাদেরকে স্বর্গে নিয়ে গেছে, আমরা কিন্তু এখনো মর্তেই রয়ে গেছি। বাংলাদেশের স্বাধীনতার 54 বছর হতে চললো, এই 54 বছরে আমরা যে তিমিরে ছিলাম আসলে সেই তিমিরেই আটকে আছি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হয়েছে, জীবনযাত্রার উন্নতি হয়েছে, এটা সারা পৃথিবীর জীবনের উন্নতি হয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের জীবনের উন্নতি হয়েছে। সারা পৃথিবীতে ইন্টারনেটের কি বলবো বিপ্লব ঘটেছে। আজকে ইন্টারনেটে আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারছি, সারা পৃথিবী কথা বলছে, আমিও কথা বলছি। সেই পৃথিবীর ধারাবাহিকতায় আমার উন্নতি হয়েছে। কিন্তু আমার 54 বছরে যে আমার দেশের একটা গুণগত পরিবর্তন, মানুষ তৈরি, মানুষকে মানব সম্পদে পরিণত করা, সেগুলো আসলে হয়নি। সেই জায়গায় একটি নতুন কিছু মানুষ হয়তো গ্রহণ করলেও করতে পারত, কিন্তু এই নতুন কিছুর নামে বৈষম্য বিরোধী, যেটিকে মুক্তিযুদ্ধ বিরোধী ছাত্র আন্দোলন বলতে পারি, সেটি মানুষের বা জনগণের জনপ্রত্যাশা কতটুকু পূরণ করবে সে ব্যাপারে বড় ধরনের প্রশ্ন আছে। ইতিমধ্যে এই প্রশ্ন তৈরি হয়েছে। সেই জায়গায় এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক দল, এটি দুঃস্বপ্নই বলা যায়। কারণ ইতিমধ্যেই তারা নানা রকম বাধাপ্রাপ্ত হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে, এবং এই যে সমন্বয়কদের মধ্যে নানা রকম হতাশা কাজ করছে। সমন্বয়কদের মধ্যে এখনই যেসব দায়িত্ব রয়েছে সেই দায়িত্বই তারা সঠিকভাবে পালন করতে পারছে না। ছাত্র পড়ালেখা শেষ হয়েছে মাত্র, মন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন তিনজন ছাত্র। একবার চিন্তা করেছেন, একবার ভাবতে পেরেছেন? তাদের মধ্যে হতাশা কাজ করছে। এই যে হতাশা থেকে প্রতিনিয়ত স্ট্যাটাসও দিচ্ছে সমন্বয়করা। যেমন মাহফুজ আলম, যিনি উপদেষ্টাও, সমন্বয়ক এবং উপদেষ্টা, তিনি গতকালকেও একটি হতাশাপূর্ণ ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন যে জুলাই গণহত্যার খুনিদের আমরা চিনি, কিন্তু গণহত্যায় জড়িত ফাঁসিবাদের দালাল আর দোসররা কে কোথায় আছে? যাবতীয় দেশি বিদেশি সাবোটেজের পেছনে তারা আছে, তাদের নিয়ে কথা বলুন, তাদেরকে আইনগত শাস্তির আওতায় আনতে সরকারকে সহযোগিতা করুন। ফাঁসিবাদের দালাল ও দোসরদের জনগণের কাছে ঘৃণিত করে তুলুন। ক্ষমা প্রার্থনা না করলে ও শাস্তি প্রাপ্তি না হলে তাদের গ্রহণ করবেন না, তাদের ঘৃণা করুন, তাদের চক্রান্ত রুখে দিন। স্ট্যাটাস, মাহফুজ আলমের স্ট্যাটাস। চক্রান্ত কে কার চক্রান্ত রুখে দেবে? আজকে তো বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার কে চক্রান্ত করেছে। চাকরির নামে, চাকরিতে কোটার নামে জুলাই যে ষড়যন্ত্র করা হয়েছে, সেই চক্রান্তকে রুখে দেবে। বাংলাদেশের জনগণ কিন্তু প্রস্তুত হয়ে গেছে, রেডি হয়ে গেছে সেই চক্রান্ত রুখে দিতে। এবং এখন পর্যন্ত এই যে অসাংবিধানিক অবৈধ একটি সরকার দেশ দখল করে আছে, এই চক্রান্ত রুখে দেবার জন্য মানুষ কিন্তু মানসিকভাবে প্রস্তুত হয়ে রয়েছে। আরো দেখুন, এই যে ছাত্র সমন্বয়কদের যেখানে যেখানে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, কোন রকমের অভিজ্ঞতা নেই, কোন রকমের এক্সপার্টিস নেই, এমন সব দায়িত্ব দেওয়া হয়েছে। এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে? ছাত্রদের, ছাত্র সমন্বয়কদের। এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়ে একটা লেজেগোমরা অবস্থা পাকিয়ে ফেলেছে সরকার। এখানে 100 কোটি টাকা, শুরুতেই 100 কোটি টাকা অনুদান দিয়ে এই ফাউন্ডেশনটা শুরু করেছে। এর মধ্যে আরো কয়েকশো কোটি টাকা দেওয়া হয়েছে। এই টাকাগুলো তো আপনার আমার ট্যাক্সের টাকা। এই টাকাগুলো যাচ্ছে কোথায়? শহীদের নামে বিতরণ করা হচ্ছে। আসলে শহীদটাও কি সঠিক? শহীদ কিসের শহীদ? শহীদ কাকে বলে? শহীদের সংজ্ঞাটি কি? সরকার সর্বশেষ একটি গ্যাজেট প্রকাশ করেছে 834 জনের, তাদেরকে শহীদ বলা হচ্ছে। তারা কোথায় মৃত্যুবরণ করেছে? কোন যুদ্ধে তারা শহীদ হয়েছে? কিভাবে মৃত্যুবরণ করেছে? এই 834 জনের তালিকা যদি আপনি গবেষণা করেন, বিশ্লেষণ করেন, সেটির মধ্যে ভেজাল খুঁজে পাবেন। এরই মধ্যে আপনাদের সঙ্গে আমি যখন কথা বলছি, ঠিক তখন খবর এলো জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ছাত্র সমন্বয়ক সার্জিস আলম সেই পদ থেকে সরে গেছেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে তিনি এর সাথে নেই। সেই স্ট্যাটাসে তিনি বলেছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এখন
থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয়ে পরিচালনার দায়িত্ব পালন করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছে। একবার চিন্তা করুন, রাজনৈতিক দল তো দূর কি বাদ, যে দায়িত্বগুলোতে দেওয়া হয়েছে সেই দায়িত্ব থেকে পলায়ন পথ খুঁজছে। এখন সামনে আরো নানা রকম পলানোর পথ তারা খুঁজছে, এক্সিট খুঁজছে, সেফ এক্সিট খুঁজছে। সবাইকে অবাক করে জয় বাংলা স্লোগান ধারণ করতে যাচ্ছে বিএনপি। অবাক লাগছে না যে বিএনপি এখন জয় বাংলা স্লোগানের পক্ষে বলবে, জয় বাংলা স্লোগানকে গ্লোরিফাই করবে, জয় বাংলাকে ডিফেন্ড করবে? নিঃসন্দেহে আপনি আকাশ থেকে পড়ার মতো ঘটনা। হ্যাঁ, বিএনপি সেটাই করতে যাচ্ছে। এখন জয় বাংলাকে গ্লোরিফাই করছে বিএনপি, জয় বাংলাকে বিএনপি ধারণ করছে, নিউট্রালাইজ করার চেষ্টা করছে। এখানে কিছু মজার অবজারভেশন আছে, আমি আপনাদেরকে দেখাবো বিএনপি কোন পথে যাচ্ছে। দর্শক, চট্টগ্রামে বিএনপির একটা গণসমাবেশে সম্ভবত 2022 সালে শহীদ বীর সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী নারায়ে তাকবীর স্লোগান দিয়েছেন বিএনপির গণসমাবেশে। তারপর বিএনপি নেতারা কি বলেছে আপনাদের মনে আছে? বলেছিল নারায়ে তাকবীর এটা আমাদের স্লোগান নয়, এটা বিএনপি স্লোগান। স্পষ্টভাবে বলেছিলেন নারায়ে তাকবীর এটা বিএনপি স্লোগান নয়। আর নারায়ে তাকবীর সম্পর্কে বিএনপির আকীদা ব্যাখ্যা করলাম আগে। নারায়ে তাকবীর বিএনপি স্লোগান নয়, ঠিক আছে, বিএনপি স্লোগান নয়, কিন্তু নারায়ে তাকবীর এটা মুসলমানদের স্লোগান, এটা জামাতের কোনো সম্পত্তিও নয়। নারায়ে তাকবীর মুক্তিযুদ্ধের স্লোগান, মুক্তিযোদ্ধারা নারায়ে তাকবীরও বলেছে, জয় বাংলা বলেছে, রাইট। মুক্তিযুদ্ধের সময় নারায়ে তাকবীর, এমনকি আওয়ামী লীগ 1970 নির্বাচনেও নারায়ে তাকবীর স্লোগান ব্যবহার করেছে। কোথাও কোথাও 54 নির্বাচনে নারায়ে তাকবীর স্লোগান ব্যবহার করত, শেখ মুজিব নারায়ে তাকবীর বলতেন। এর মানে নারায়ে তাকবীরও মুক্তিযুদ্ধের স্লোগান। তা সত্ত্বেও বিএনপি বলছে, এবং মুসলমান ইমানের সাথে সম্পর্কিত, তা সত্ত্বেও বিএনপি বলছে নারায়ে তাকবীর বিএনপি স্লোগান নয়। কিন্তু জয় বাংলা এই বিষয়ে বিএনপি কি বলছে? জয় বাংলা আওয়ামী লীগের নয়, মুক্তিযোদ্ধাদের স্লোগান। মুক্তিযোদ্ধাদের স্লোগান হলে এটা তো ভালো। এটা তারা কি বোঝায় যে জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান নয়, মুক্তিযোদ্ধাদের স্লোগান, আর বিএনপি হচ্ছে মুক্তিযোদ্ধাদের দল, বিএনপি গ্রহণ করতে পারে, এই তো। এখন মুক্তিযুদ্ধের ইজারা নিয়েছে বিএনপি, আওয়ামী লীগ তো ইজারা ছেড়ে পালিয়েছে, ইজারাটা এখন হাত বদল হয়ে এসেছে বিএনপি ঘাড়ে। আর মুক্তিযুদ্ধের ব্যবসা যদি বিএনপিকে ভালোভাবে করতে হয় তাহলে তো জয় বাংলাকে ধারণ করতে হবে। এই জন্য এখন জয় বাংলা স্লোগানকেও ধারণ করতে যাচ্ছে বিএনপি। আওয়ামী লীগ থেকে জয় বাংলাকে আলাদা করে সার্বজনীন রূপ দিতে চাচ্ছে। এটা আওয়ামী লীগ করেছিল না, জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা, প্রজ্ঞাপন, হাইকোর্টে রিট, অমুক তমুক, অবজারভেশন, আবার বাতিল করা, কত ঘটনা ঘটলো। বিএনপি জামাত সবাই মিলে এটা বিরোধিতা করলো, বিএনপি পন্থী আইনজীবীরা এটা বিরোধিতা করলো জয় বাংলা জাতীয় স্লোগানের। আর এখন বিএনপি এসে বলছে যে জয় বাংলা এটা ভালো, এটা মুক্তিযোদ্ধাদের স্লোগান, বা এটা আওয়ামী লীগের স্লোগান বলে কেউ গালি দিবেন না, এটা মুক্তিযোদ্ধাদের স্লোগান, এটা গ্রহণ করা যেতে পারে। আর আওয়ামী লীগ এদিকে ক্যাম্পেইন করেছে, জয় বাংলা ক্যাম্পেইন। আওয়ামী লীগ 24 গণঅভ্যুত্থানের গণবিপ্লবের গ্রাফিতির উপর জয় বাংলা লিখে দিচ্ছে। আওয়ামী লীগের ফিরে আসার মূল মন্ত্রই হচ্ছে এখন জয় বাংলা। জয় বাংলা লিখছে দেয়ালে দেয়ালে আওয়ামী লীগের লোকজন, রাতের আধারে গোপনে, এবং আওয়ামী লীগ মানেই হচ্ছে জয় বাংলা। দর্শক, এই জয় বাংলা কি বিএনপি ধারণ করছে? তো বিএনপি কোন পথে গেছে দেখেন, স্পষ্ট এই ব্যাখ্যাটা দিই। বিএনপি ভারতের লিখিত চুক্তিবদ্ধ দালালে পরিণত হয়েছে। তার অংশ হিসেবে নারায়ে তাকবীর বিএনপি স্লোগান নয় একথা বলতে পারে, যদিও নারায়ে তাকবীরও মুক্তিযোদ্ধারা বলেছেন, কিন্তু জয় বাংলা মুক্তিযোদ্ধাদের স্লোগান এটা বলতে পারে। নারায়ে তাকবীরকে বিএনপি অস্বীকার করছে, কিন্তু জয় বাংলাকে বিএনপি গ্লোরিফাই করছে। বিএনপি কোন পথে গেছে বুঝতে পারছেন? বুঝতে বাকি আছে যে বিএনপি লিখিতভাবে ভারতের দালালে পরিণত হয়েছে, চুক্তিবদ্ধভাবে। ভারতের দালালে পরিণত হওয়া ছাড়া এই বক্তব্য বিএনপির মুখ থেকে কিছুতেই আসতো না যে জয় বাংলা এটা আওয়ামী লীগের স্লোগান নয়, মুক্তিযোদ্ধাদের স্লোগান। মুক্তিযোদ্ধাদের স্লোগান শুধু জয় বাংলা নয়, আরো অনেক কিছু ছিল।
হ্যাঁ, মুক্তিযুদ্ধই তো নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, অতএব আওয়ামী লীগের স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান এটা মিলবে, এটা স্বাভাবিক, এটা আপনি অস্বীকার করতে পারবেন। কারণ মুক্তিযুদ্ধটা হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। বিএনপির তো জন্ম হয়নি তখন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সাথে, বিএনপির সাথে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক ছিল না। জিয়াউর রহমান একজন সেনা অফিসার হিসেবে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন। অতএব জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণার ক্রেডিট যদি কেউ নিতে চায় তাহলে সেটা সেনাবাহিনী নেবে, এটা বিএনপির নয়। কারণ কোন রাজনৈতিক নেতা হিসেবে তিনি এই ঘোষণা দেন, কিন্তু বিএনপি সামান্য ক্রেডিট নিতে পারে না। কিন্তু ভারতের দালালি করতে গিয়ে জয় বাংলাকে এখন ধারণ করছে, ইজারা নিয়েছে মুক্তিযুদ্ধে। কারণ বিএনপির তো মুক্তিযুদ্ধে কোনো স্টেক ছিল না, এখন স্টেক তৈরি করতে হলে তো জয় বাংলাকে ধারণ করতে হবে। বুঝতে পারছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম ডিমোশন পেয়েছেন। আলাল ভাই জয়েন্ট সেক্রেটারি থেকে একটা দুধভাত পোস্ট পেয়েছেন। জয় বাংলা আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি না, এটা মুক্তিযোদ্ধাদের স্লোগান। এর অর্থ হচ্ছে জয় বাংলা বিএনপির স্লোগান, বিএনপি এটাকে ধারণ করে। স্লোগান যে কেউ দিতে পারে, মানে বিএনপি দিতে পারে, তাহলে বিএনপি প্রোগ্রাম এখন থেকে আমরা জয় বাংলা শুনতে চাই। আর আমাদের অবস্থান হবে জয় বাংলার বিরুদ্ধে, কারণ আমরা জয় বাংলাকে মুজিববাদী আওয়ামী স্লোগান মনে করি। মুক্তিযোদ্ধারা দিক বা না দিক এটা কোনো বিষয় না। জয় বাংলা স্লোগানটা মুক্তিযোদ্ধারা দিলেও ওরা আওয়ামী মুক্তিযোদ্ধা। হ্যাঁ, এটা ঠিক, আওয়ামী লীগের স্লোগান মুক্তিযোদ্ধারা দিয়েছিল। ভুল করে কেউ জয় বাংলাকে আওয়ামী লীগের একতরফা সম্পত্তিতে পরিণত করবেন, ঠিক আছে? তাহলে আপনারা ভুল না করে সকাল সন্ধ্যা বিএনপি প্রোগ্রামে জিয়াউর রহমান মাজারে গিয়ে জয় বাংলা স্লোগানটা দিয়ে, অথবা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধার দল আছে না, তাদের মাধ্যমে একটু জয় বাংলা স্লোগানটা দেওয়ার ব্যবস্থা করে দেন। আমরা আপনাদেরকে ধন্যবাদ দেব। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলমগীর আসতে সারা কমেন্টে জানাবেন কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর নিজে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনারা কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনারা মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। শেখ হাসিনা ও জয়ের ডলার পাচারের অভিযোগ অনেকটাই সত্য বলছেন দুদক চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনেকটাই সত্য, একথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রোববার 22 সেপ্টেম্বর বিকেলে প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। সাংবাদিকদের সাথে মতবিনিময় দুদক চেয়ারম্যান বলেন, এ সময় দুদকের বিরুদ্ধে নানান অভিযোগ যৌক্তিক জানিয়ে প্রভাব মুক্তভাবে স্বচ্ছ তদন্ত করার প্রতিশ্রুতি দেন দুদক চেয়ারম্যান। টানা 15 বছর ক্ষমতাকে কুক্ষিগত করে দেশকে দুর্নীতির এক স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ সরকার। দলের প্রভাব কাটিয়ে বিভিন্ন প্রকল্প ভাগিয়ে নিয়ে দুর্নীতি আর টাকা পাচারের প্রতিযোগিতায় নেমেছিল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত। গণ অভ্যুত্থানে সাবেক শেখ হাসিনার পতনের পর তাদের দুর্নীতি ফিরিস্তি বের হচ্ছে প্রতিদিনই। তাদের দুর্নীতির এই মহাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও পিছিয়ে নেই। দেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিষয়টা আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। সবাই সাংবাদিকদের এই সংস্থার নানান অনিয়ম সংস্থাকে কুক্ষিগত করাও কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি সামনে এনে নতুন কমিশনের অবস্থান জানতে চাইলে কমিশনাররা বলেন, কারো ভয়ভীতি দুদকের তদন্ত প্রভাবিত করতে পারবে না বলে জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব হাফিজ আহমেদ ফরিদু, কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর। দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।